সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা এই সব কিছু নিয়েই আমাদের জীবন। যখন আমরা সুখে থাকি হাসি আনন্দে থাকি তখন আমাদের কাছে জীবনটা অনেক রঙিন মনে হয়। আর যখন আমরা একটু দুঃখে কষ্টে থাকি তখন আমাদের কাছে জীবনটা ঘোর অন্ধকার হয়ে দাঁড়ায়। আসলে এটা কিন্তু ঠিক না। সবসময় জীবনকে আলোকিত রাখতে হবে, সবসময় জীবনকে রঙিন রাখতে হবে। দুঃখ কষ্ট আসলেও সেটা যেন কেউ জানতে না পারে, বুঝতে না পারে, এমনভাবে চলতে হবে। কিন্তু এটা আমরা কয়জনে পারি? যখন একটু দুঃখ কষ্ট আমাদেরকে ঘিরে ধরে তখনই আমাদেরকে হতাশাগ্রস্ত হয়ে যেতে হয়। আসলে এটা কিন্তু একদমই ঠিক না, কারণ আমাদের উপরে আল্লাহ আছে। আল্লাহর উপর সব সময় আমাদেরকে ভরসা রাখা উচিত। আল্লাহ অনেক সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে, আমাদের রিজিক কমিয়ে দিয়ে পরীক্ষা করে তার বান্দার। আল্লাহ অনেক সময় রিজিক বন্ধ করে দিয়ে তার অনুগত হওয়ার জন্য বান্দাকে সুযোগ করে দেয়, যদি তার বান্দা তার অনুগত হয় সেই আশায়। তো আমাদের সব সময় উচিত আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ আমাদের যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা কখনোই বান্দাকে নিরাশ করেন না, কখনোই বান্দাকে না খাইয়ে রাখেন না। হয়তো অনেকে বেশি খান, কেউ কম খায়, এতটুকুই। কেউ দালান বাড়িতে থাকে, কেউ কুঁড়ে ঘরে থাকে, কিন্তু আল্লাহ কিন্তু সবাইকেই মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বেশ কয়েকটা দিন গ্যাপ দেওয়ার পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আপনাদের এত এত ভালোবাসা যে চাইলেও আপনাদেরকে ছেড়ে যাওয়া যায় না, যাওয়ার কোনো উপায় নেই। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, আর সেই পোস্টে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে, আমাকে সাহস জুগিয়েছে, আমার পরিবারের জন্য দোয়া করেছেন। তো সেই সকল আপুদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। অনেক আপুরাই ভেবেছেন আমি অসুস্থ, সেই কারণে হয়তোবা আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি। আবার অনেক আপুরা ভেবেছেন ইউটিউব থেকে কিছু করতে পারছি না, সেই কারণে হয়তোবা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি। ইউটিউব থেকে কিছু করতে পারছি না সেই কারণে যে হতাশাগ্রস্ত হইনি সেটা বললে ভুল হবে। আসলে অনেক আশা করে ইউটিউবে এসেছিলাম, ইউটিউব থেকে কিছু একটা করে স্বামীর পাশে দাঁড়াবো, পরিবারের পাশে দাঁড়াবো, বাবা মাকে দেখব। আমি যখন চাকরি করেছি আমি সবসময় আমার স্বামীর পাশে ছিলাম। আমি আবার বাবা মাকে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি সাহায্য করার। আসলে কোনো বাবা মাই তার সন্তানের কাছে কিন্তু সাহায্য চায় না, কিন্তু সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানেরই উচিত বাবা মাকে সাহায্য করা, বাবা মাকে দেখাশোনা করা। জানি না সন্তান হিসাবে কতটুকু বাবা মাকে দেখতে পেরেছি। যাই হোক, চাকরি ছাড়ার পরেও সেই আশাতে ইউটিউবিংটা শুরু করেছিলাম। ভেবেছিলাম যেহেতু ঘরেই থাকবো, ঘরে থেকে যদি কিছু একটা করে টাকা ইনকাম করতে পারি, স্বামীর পাশে থাকতে পারবো বিপদে আপদে, বাবা মাকে একটু হলেও সাহায্য করতে পারবো। কিন্তু এখন দেখছি সেই আশায় আসলে ঘুরে বালি, কোনো কিছুই হচ্ছে না। আসলে আমার হতাশাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস চলছে। ফ্যামিলি বলতে তো আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়েটা। তো আপনাদের ভাইয়াকে নিয়ে একটু প্রবলেমে আছি। তো কী প্রবলেমে আছি সেটা হয়তো বা কোনো এক সময় বলবো। আবার এখানে যদি আমি সব কিছু খুলে বলি অনেকেই হয়তো বলবেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের কথাবার্তা বলে আপনার কী লাভ? তারা তো আপনাকে সাহায্য করবে না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর কাছে চান। আমি সব সময় আল্লাহর কাছে চাই দুহাত তুলে। আমি কখনোই মানুষের কাছে কিছু চাই না, আর চাইবও না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে আল্লাহর উপর, আল্লাহ কখনোই আমার দুহাত খালি হাতে ফিরিয়ে দেননি। এই পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সব কিছুই দিয়েছেন। ইনশাআল্লাহ যে ক্রাইসিসটা চলছে সেটাও আল্লাহ পাক ঠিক করে দিবেন সেই আশা দিয়ে আছি। হাজব্যান্ডের যখন অনেক টাকা পয়সা থাকে তখন তার স্ত্রী যেমন সুখ করে বিলাসিতা করে, তার পাশাপাশি কিন্তু তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সুখ শান্তি বিলাসিতা ভোগ করে। কিন্তু হাজব্যান্ডের যখন টাকা থাকে না, যখন তার ইনকাম কমে যায়, যখন তার জীবনে দুঃখ কষ্ট আসে, সেই দুঃখ কষ্টটা কিন্তু একমাত্র তার স্ত্রীর সন্তানই ভোগ করে। সেই দুঃখ কষ্ট ভাগাভাগি করার জন্য কিন্তু কখনোই তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসে না। সুখের ভাগিদার সবাই হলেও কষ্টের ভাগিদার কিন্তু কেউ হয় না। কষ্টটা যখন তার জীবনে আসে তখন শুধু
সে, তার স্ত্রী আর তার সন্তানরাই সেই কষ্টটা ভোগ করে। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। যদি পারেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমি যে ক্রাইসিসের ভিতর দিয়ে দিন পার করছি সেটা যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে মাছ মাংসগুলো নামিয়ে ভিজিয়ে নিয়েছি। আগের দিন রাতে আলিপার পাপা মাছ মাংসর বাজার করেছে, অনেক দেরি করেই করেছে। সবসময় দেখা যায় যে মাসের প্রথমেই বাজার করা হয়। তো কেন দেরি করে বাজার করা হয়েছে সেটা না হয় নাই বললাম। তো সেইগুলো আমি ভিজিয়ে নিয়েছি, কারণ এই ভিডিওটা আমি শনিবারে করেছিলাম। শনিবারে মেয়ের স্কুল বন্ধ থাকে, সেই কারণে কোনো কাজ নেই, ভাবছি এই কাজগুলো আজকে করে নিব। পুরো মাসের মাছ মাংসের বাজারটা আজকে গুছিয়ে নিব। আর আজকে আমার ছোট্ট মেয়েটা রোজা রেখেছে সেহরি না খেয়ে। আজকে আমরা সবাই সেহরি না খেয়েই রোজা রেখেছি, কারণ গতকাল রাতে আমরা সেহরি খেতে উঠতে পারিনি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি যে 5:30 বেজে গিয়েছে, মানে 5:35 বেজেছে। তো এই কারণে সেহরি খাওয়া হয়নি। তো আমার মেয়ে আগে থেকেই প্ল্যান করেছিল যে ও শনিবারে রোজা রাখবে। তো ওর প্ল্যান না, ও প্রথম থেকেই রোজা রাখতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম যে শনিবার যেহেতু তুমি বাইরে যাও না, তো শনিবারে তুমি রোজাটা রেখো। তো ও সেহরি খায় নাই, তারপরেও ওর বায়না ও রোজাটা রাখবে। আমি ওর বাবা না করেছি, কিন্তু কিছুতেই শুনলো না, ও রোজাটা রেখেছে। পরে ভাবলাম ও যদি রাখতে পারে তাহলে রাখুক, সমস্যা কি। ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে রোজা রাখা ট্রেনিং দেওয়া উচিত। রোজা রাখলে তারা বড় হলে আর কোনো সমস্যা হবে না রোজা রাখতে। আমিও কিন্তু ছোটোবেলা থেকেই রোজা রাখতাম। তো ওইদিকে কাজ করতে করতে কিন্তু আমার মাছগুলো ভিজে গিয়েছে, আর আমি এখন মাছগুলো কেটে নিব। সব মাছ কেটে এনেছে, শুধু এই যে ছোট ছোট যে মাছগুলো সেগুলো মানে কেটে আনেনি। ছোট মাছের মধ্যে এখানে মলা মাছ আর ট্যাংরা মাছ এনেছে। তো আমি সব মাছগুলো কেটে নিয়েছি। আমার অনেকটা সময় লেগেছে, আসলে যত সময় লেগেছে তত সময় জুড়ে আপনাদেরকে দেখালে দিন পার হয়ে রাত চলে আসবে, তাও মাছ কাটা শেষ হবে না। তো এখন আমি যে মাছগুলো কেটে এনেছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি তারা প্লিজ এখনই একটা লাইক দিয়ে আসেন, আর যারা লাইক দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে প্রতিনিয়ত যদি আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমার কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর আমি এখন ছোট ছোট বক্সে করে মাছগুলো রেখে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু। আর এই রমজান মাসে বক্সের খুবই সমস্যা দেখা দেয়, বক্স খুঁজেই পাচ্ছিলাম না। এই বক্সগুলো কিন্তু আমি নতুন কিনে এনেছিলাম, তো ভাবলাম তাহলে এই বক্সগুলোর ভিতরেই মাছ রাখি, কারণ কোনো বক্সই হাতের কাছে এখন আর খুঁজে পাচ্ছি না। তো বক্সগুলোতে আমি মাছগুলো রেখে দিলাম। আর এখানে কিছু তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ আলিফার পাপা খায় না। তো তেলাপিয়া মাছগুলো আমি যদি কিনে আনে তাহলে শুধু ফ্রাই করি, ফ্রাই করলে খায়। তো আমি মাছগুলো একটা বক্সের ভিতরে রেখে দিলাম, আর আলাদা আলাদাভাবে যে রাখবো আমার কাছে সেই পরিমাণে আর কি বক্স নাই। তো এখন কিছু ট্যাংরা মাছ আমি অল্প অল্প করে এই যে এখানে বক্সে রেখে দিচ্ছি। এগুলো মিস্টার নুডলসের যে কাপ নুডলসের যে বক্সগুলো সেগুলো। তো অনেক বক্স ছিল এই ধরনের, বাসা চেঞ্জ করার সময় আমি অনেক ফেলে দিয়েছি, কিন্তু এখন কিন্তু হাতের কাছে পাচ্ছি না। আর ট্যাংরা মাছ আমি আমার মেয়ে কেউই খাই না, তো আলিফার পাপার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে করে আমি বক্সে রেখে দিয়েছি। আর মলা মাছগুলো আমি একটা দইয়ের কৌটায় রেখে দিলাম। এই মলা মাছগুলো কিন্তু আমরা 2 দিন খেতে পারবো। আর এইদিকে শিং মাছ এনেছিল, শিং মাছগুলো আমি পরিষ্কার করতে পারি নাই, শুধু ধুয়ে রেখেছি, কারণ শিং মাছ পরিষ্কার করার জন্য আমার পেঁপের চোকলা লাগবে। পেঁপের চোকলাগুলো ব্লেন্ডার করে শিং মাছের গায়ের সাথে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে তারপরে ধুয়ে নিলে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো এই কারণে আমি শিং মাছগুলো পরিষ্কার করিনি, আমি পেঁপে এনে তারপরে শিং মাছগুলো পরিষ্কার করে একদম রক টক ফেলে তারপরে আরেকদিন আবার সব গুছিয়ে নিব এই আর কি। তো শিং মাছগুলো একটা বক্সের ভিতরে রেখে দিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মুরগিগুলো কেটে নিয়েছি। এই যে মুরগিগুলোকে আলাদা আলাদাভাবে রাখছি, মানে একটা বক্সের ভিতরে একটু আলাদা করে রাখছি, কারণ ওই যে বললাম বক্সের সংকট এখন।
তো লেগ পিসগুলো হচ্ছে আমি আলাদা করে রাখছি, আর বুকের যে মাংসগুলো সেগুলোও রাখছি আলাদা করে। এগুলো দিয়ে দেখা যায় বাবুকে টিফিনে বিভিন্ন রকমের আইটেম করে দেই, বা ইফতারির সময় যদি কোনো কিছু চিকেন আইটেম খেতে ইচ্ছে করে এগুলো বানিয়ে দেই। আর এখানে হচ্ছে রান আর বোনলেস বের করার পরে যে হাড়গোড় রয়েছে সেগুলো হচ্ছে আমি এভাবে রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে রান্না করে খাওয়া যাবে। তো একটা বক্সের ভিতরে একটু আলাদা করে রাখছি, আর যখন বের করব তখন বেশ কিছুক্ষণ বলতে 10 মিনিট রেখে দিয়ে এখান থেকে টান দিলেই উঠে আসবে। আর যদি আলাদা বক্স থাকতো তাহলে আলাদা বক্সই রাখতাম। তো এই তো আমার পুরো 1 মাসের মাছ মাংসের বাজারটা আমি গুছিয়ে নিয়েছি, আর মাথাগুলো একটা বক্সে আলাদা করে রেখেছি। অনেক সময় দেখা যায় যে এভাবে বক্সের ভিতরে আমি পানি দিয়ে তারপরে মাছ সংরক্ষণ করি, আবার অনেক সময় দেখা যায় যে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে তারপরে সংরক্ষণ করি। তো এইবার আর অত ঝামেলায় যাই নাই, জাস্ট সোজাসাপটাভাবেই রেখে দিলাম। এই তো রোজার মাসের এই কয়দিন খাবো, আর রোজার মাস শেষ হওয়ার আগেই তো ঢাকা ছেড়ে চলে যাব গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। এখন হচ্ছে বক্সগুলো আটকে রেখে এরপরে আমি ফ্রিজে এক এক করে বক্সগুলো সাজিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা বেশি লং করব না, ভেবেছিলাম আমার মেয়ে রোজা রেখেছে, ওর জন্য যে ইফতারি বানিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, যে আমার মেয়ের রোজা উপলক্ষে ওকে আমি কী ধরনের ইফতারি বানিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে আমি বক্সগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে নিচ্ছি। ফ্রিজে অনেক কিছুই রেখেছি, আসলে বক্স রাখলে ফ্রিজের জায়গা কমে যায়, কিন্তু তারপরেও ফ্রিজ নোংরা কম হয়, সেই কারণে আমি সবসময় বক্সে করে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে যা রাখার বক্সে করেই রাখি। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।